পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের প্রেক্ষিতে ফ্ল্যাট জব্দের নির্দেশ দেয় আদালত। এদিকে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। Thank you so much. পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কাজ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় পুতুলের বিরুদ্ধে এর আগে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এবার তার নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেয় আদালত। এর আগে পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের 14টি ব্যাংক হিসেবে থাকা 48 কোটি 35 লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছিল আদালত। এছাড়াও কয়েক দফায় পুতুল সহ শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অন্তত 1065 কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছিল আদালত। দুদক মহাপরিচালক জানান, পুতুলের নামে থাকা সম্পদ যাতে কেউ বিক্রি করতে না পারে সেই জন্য জব্দ করা এবং রিসিভার নিয়োগের আবেদন করে দুদক। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত গুলশানের ফ্ল্যাটটি জব্দের নির্দেশ দেয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অনুসন্ধানকালে এবং তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। পুতুলের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়েছে। তদন্ত কর্মকর্তা চাইলে বিদেশে পালিয়ে থাকা দুর্নীতি মামলার আসামিদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করতে পারে। এখানে কোনো ব্যক্তি বিশেষ না, তদন্তের প্রয়োজনে যেই অভিযোগ সংশ্লিষ্ট যাকে মনে করবেন যে তদন্তকারী কর্মকর্তারা যে আইনানুগ প্রক্রিয়া রেড অ্যালার্ট বলেন, সম্পদ জব্দ বলেন, ক্রোক বলেন, অ্যাটাচমেন্ট বলেন, ফ্রিজ বলেন, যা করার প্রয়োজন তাদের স্বাধীনতা, তারা এটা করতে পারবে। এদিকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে 10 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ ও 8 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবেলা করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে গণসংযোগে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছিল ফ্যাসিবাদ হাসিনা সরকার, আর তাই মানুষ তাকে দেশ থেকে তাড়িয়েছে। তিনি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, পারলে দেশে এসে মামলার মোকাবেলা করেন। এ সময় বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদের কোনো ধরনের অন্যায় না করার আহ্বান জানান। তিনি বলেন, অপকর্মের সাথে জড়ালে দেশের মানুষ আওয়ামী লীগের মতো বিএনপিকেও ছুঁড়ে ফেলবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ওই ডাইনির হাত থেকে রক্ষা পাইছি। আমরা এই ভয়াবহ একজন মনস্টার ডাইনি যে আমাদের দেশকে ধ্বংসিন্ন বিন্দু করে তার হাত থেকে আমরা রক্ষা পাইছি। আবার কি আমি যে পাশের দেশ ইন্ডিয়া থেকে বসে আছে ওইখান থেকে গুদাগুদি করতেছে, ঠিক না ভাই? যদি এতই রাজনীতি তুমি করো, মানুষের কাজ এতই করে থাকো, এতই লোকদের মানুষের ফেস করো, সামনে দাঁড়াও। আমরা তো মামলা ফেস করছি, আমরা মামলা জেলে গেছি, আমরা তো উকিলদেরকে সঙ্গে নিয়ে আপনার ওই জামিন টামিন নিয়েছি। তা আসেন আপনি দেশে, আসেন যে মামলাগুলো ফেস করে আপনি সেই দাঁড়ান না দেখি। এত জনপ্রিয় মানুষ পড়াই গেছেন কেন? আগামী নির্বাচনে নিরপেক্ষ থেকে সব প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে আনারও তাগিদ দেন তিনি। পুলিশ সপ্তাহের উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। পরে উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল।
মুখোমুখি দাঁড় করিয়েছিল জনসাধারণের বিরুদ্ধে। পুলিশ আর জনসাধারণের মধ্যকার সেই দূরত্ব কাটিয়ে ওঠার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা। ভেঙে পড়া পুলিশের মনোবল ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যকর ভূমিকার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ সময় শিশু ও নারী সহিংসতা প্রতিরোধে পুলিশকে সংবেদনশীল হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায়। আগামী নির্বাচনের আগে পরাজিত শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেই বিষয়েও সজাগ থাকতে বললেন প্রধান উপদেষ্টা। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচনে কাজ করার নির্দেশও দেন তিনি। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা সত্য ন্যায় প্রতিষ্ঠার ব্রত হিসেবে নির্বাচনে নিজেদেরকে নিয়োজিত করবেন। এদিন সাহসিকতা ও সেবার জন্য পুলিশ বাহিনীর ৬২ জন কর্মকর্তা ও সদস্যকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। প্রবাসীদের ভোটের পদ্ধতি ঠিক করতে 15ই মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। সিসি বলেছেন, প্রায় 2 কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে চান তারা। এজন্য রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 2 কোটি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। কিন্তু কোন প্রক্রিয়ায় তাদের ভোট নেওয়া হবে তা নিয়ে নানা পক্ষের সাথে আলোচনা করে আসছে কমিশন। প্রবাসী ভোটার সংক্রান্ত যে আমাদের যে কমিটি আছে সেই ধারাবাহিকতায় এবার রাজনৈতিক দল, গণমাধ্যমের সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ প্রায় 100 অংশীজনকে নিয়ে এই সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। পত্রিকার সম্পাদক সেমিনারের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী জাতীয় নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার ব্যবস্থা রাখতে চায় কমিশন। তবে এই জন্য দরকার রাজনৈতিক দলগুলোর সমর্থন। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিংয়ে একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশ থেকে যারা বিদেশে পালিয়ে গেছে, যারা অবৈধভাবে বিদেশে বসবাস করছে, তারা যাতে ভোট দিতে না পারে সেদিকে কমিশনকে খেয়াল রাখতে হবে। তবে প্রবাসীর মনোনীত ব্যক্তি বা প্রক্সি ভোটারের মাধ্যমে তাদের ভোট দেওয়ার পদ্ধতিটি নিয়ে কাজ করার পরামর্শ দেন তারা। এখানে সিকিউরিটি কনসার্ন রয়েছে, তারপরেও এই 3টা পদ্ধতির মধ্যে সবথেকে সহজ এবং মোটামুটি রিলায়েবল হলো প্রক্সি পদ্ধতি। এক্স যাকে নমিনেশন দিল ওয়াইকে, ওয়াই তার এক্সের পছন্দ মোতাবেক ভোট নাও দিতে পারে, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়। এটার মীমাংসা কিভাবে হবে, এটার একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে। একটা উপায় হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটিংয়ের ব্যবস্থা করা আর অনলাইন ভোটিংয়ের মধ্যে ব্যবস্থা করা। এই দুইটার কিভাবে একটা রোবাস্ট একটা মেকানিজম তৈরি করা যায় সেই বিষয়ে যেন ওরা মনোযোগ দেন। সেমিনারে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খান বলেন, পদ্ধতি যাই হোক, প্রবাসীদের ভোট নিশ্চিতে কমিশনের উদ্যোগের পক্ষে বিএনপি। কারণ বিএনপিও দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছে। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, গ্রহণযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। প্রবাসীদের ভোটের পদ্ধতি ঠিক করতে আগামী 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের মতামত জানানোর আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। সকালে এক মতবিনিময় সভায় তারা একথা জানান। এছাড়া দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন না করা, স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যর হস্তক্ষেপ নিষিদ্ধ করা সহ নানা প্রস্তাব তুলে ধরেন বক্তারা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নানা হিসাব নিকাশ। গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। মানি অ্যান্ড মাসেল মুক্ত যদি ইলেকশন করতে চান তাহলে কেয়ারটেকার সরকার বা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন আপনাকে সুসম্পন্ন করতে হবে। স্থানীয় সরকার হলো ক্ষমতার আধার, তাহলে আগে তো আমাদের সেই ক্ষমতার আধার যেখানে এটা তো ঠিক করতে হবে। তবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করার পক্ষে মত দিয়েছেন প্রায় সব দলের নেতারা। সেই সাথে স্থানীয় সরকারে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব দেন তারা। নারী যাতে যে 300 আসনের কথা বলা হয়েছে, আমি মনে করি এটাও সম্ভব ভবিষ্যতে, কারণ আমাদের বহু যোগ্য নারীরা বসে আছে, তারা কিন্তু কখনো ভাবে নাই। কম্পিটিটিভ মেন্টালিটিও মেয়েদের মধ্যে থাকে এবং তাদের প্রেজেন্সটাও যাতে প্রতিটা ক্ষেত্রে ইনশিওর হয়, এই ধরনের পলিসিগুলো মেক করাটা গুরুত্বপূর্ণ। একজন তরুণকে রাজনৈতিক দিক থেকে যদি তার জন্য স্পেস না থাকে তাহলে সেই সমাজ বন্ধা হয়ে যাবে, সেই রাজনীতি বন্ধ হবে, সেই রাষ্ট্র কাঠামোর ভবিষ্যৎ খুব খারাপ আছে। স্থানীয় নির্বাচনকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখা ও নির্বাচনে টাকার খেলা বন্ধ করা এবং দুর্নীতি রোধে জবাবদিহিতা নিশ্চিত করার পক্ষে মত দেন বক্তারা। নির্বাচিত হওয়ার আগে আপনি কি ছিলেন এবং নির্বাচিত হওয়ার পরে আপনি কি হয়েছেন, এইটার একটা জবাবদিহির ব্যবস্থা আমাদের একটা নিয়মিত থাকা উচিত এবং স্থানীয় পর্যায়ে থাকা উচিত। শুধু ক্ষমতা থাকবে না, এট দ্য সেম টাইম অ্যাকাউন্টেবিলিটিটাও একটা সিস্টেমেটিক ওয়েতে টু হোম দে উইল বি অ্যাকাউন্টেবল, এই জিনিসগুলো আমাদের থাকতে হবে। দলীয় প্রতীক বাতিল করা উচিত, কারণ এই দলীয় প্রতীক থাকার মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকার ঢুকিয়েছিল এই দলীয় প্রতীক, এবং এর মধ্য দিয়ে স্থানীয় সরকারের ব্যবস্থায় দলের যে একেবারে তৃণমূল পর্যন্ত, মানে আমি বলবো যে স্থানীয় সরকার শুধু না, আমাদের স্থানীয় কাঠামো, পুরো সামাজিক কাঠামোটাকেই ধ্বংস করার চেষ্টা করেছে আওয়ামী লীগ। সংসদকে গণতান্ত্রিক ও কার্যকর করে গড়ে তোলা গেলে সেটি স্থানীয় পর্যায়েও অবদান রাখতে পারবে বলে মনে করেন রাজনীতিবিদরা। সেই সাথে জেলা পরিষদকে শক্তিশালী করার প্রস্তাব দেন বক্তারা। করের যে তফসিল আছে বা ট্যাক্স শিডিউল, এটা অনেক পুরনো। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জুনের মধ্যেই আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তির টাকা ছাড় পাওয়া অনিশ্চিত। তাই আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর আর্থিক সহায়তার উপর বাংলাদেশ আর নির্ভর করে না। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আইএমএফের বার্ষিক সভা উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে যুক্তরাষ্ট্র আরোপিত পাল্টা শুল্ক হার কমানো ও বাজেট সহায়তা বিষয়ক ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। শারমিন নীরার রিপোর্ট। বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে যোগ দেন অর্থ উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের আইএমএফের বার্ষিক সভা শেষে আগের দিনই দেশে ফেরেন তিনি। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে। 3টা চুক্তি সই করেছে, আপনারা জানেন। $650 মিলিয়ন বে টার্মিনাল, $200 মিলিয়ন হলো আপনার সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট, আর 100 মিলিয়ন এটা হলো 850, আর 100 মিলিয়ন ওপেক ফান্ড, সেটা হলো প্রাইভেট। এ সময় তার কাছে প্রশ্ন ছিল আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো কোনো শর্ত দিয়েছে কিনা। আইএমএফের দু একটা কতগুলো ইস্যু আছে, খুব বেজোর না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে, এবং আমরা ফাইট করেছি, আমরা এসে তর্ক করেছি, ওরা বলছে এই করো সেই করো, এক্সাম্পল দিয়েছে। আমরা যে ওই পথে আমরা হাঁটবো না। বাংলাদেশে মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার। বাংলাদেশি পণ্য রফতানিতে যুক্তরাষ্ট্রের আরোপ করা 37% শুল্ক হার কমানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। আমাদের স্টেজ হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েটরি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা, কারণ আফটার ইউএস গভর্নমেন্ট। এ সময় তার কাছে আরও প্রশ্ন ছিল বাংলাদেশের জন্য আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ জুনে মিলবে কিনা। এ দুটি কিস্তিতে বাংলাদেশের $650 মিলিয়ন করে পাবার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শারমিন মীরা, ৭১, ঢাকা।
2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ছোট ও বড় পর্দার 17 জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়েছে। মামলায় অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, অপু বিশ্বাস, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিম সহ 17 তারকা এই মামলার আসামি। মামলায় বলা হয়েছে, আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য বিপুল অর্থের যোগান দিয়েছেন। ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে। 6 দফা দাবি আদায়ে আবারও আন্দোলনে নেমেছে কারিগরি শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নের রূপরেখা না হওয়ায় মঙ্গলবার থেকে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে শাটডাউন কর্মসূচি। বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সবুজ মাহমুদের প্রতিবেদন। 6 দফা দাবিতে মঙ্গলবার থেকে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে শাটডাউন কর্মসূচি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন পলিটেকনিকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। দীর্ঘ 7 মাস 8 মাস যাবৎ আমরা এই আন্দোলন চলমান রেখেছিলাম। আজকে এই আন্দোলন একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো ফলাফল পাচ্ছি না, বারবার রূপরেখা তৈরি করা হবে এই ধরনের এই কথা বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা আজকে সারা বাংলাদেশে কর্মসূচির ডাক দিয়েছি যে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট এক জায়গায় শাটডাউন থাকবে। প্রথমে আমাদেরকে বলেছিল আমাদের দাবিগুলো যৌক্তিক, পরবর্তীতে যখন আমরা আন্দোলন স্থগিত করি, ডিজি মহোদয় আমাদেরকে বলে আমাদের কিছু কিছু দাবি অযৌক্তিক, যেখানে ক্রাফটের বিষয় সবচেয়ে বড় ঝামেলার বিষয় আমাদের পলিটেকনিকে। ইতিমধ্যে রংপুর, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, তারপর আরও যত পলিটেকনিক আছে সবাই একযোগে কর্মসূচিটা পালন করতেছে। বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বাতিল, ভর্তির ক্ষেত্রে বয়স শিথিল, উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো সহ 6 দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এর আগে বিক্ষোভ, অবরোধ ও রেল ব্লক করে প্রতিবাদ জানানোর পর এবার এলো শাটডাউন কর্মসূচি। একদিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। বিগত আমাদের প্রায় 2 বার বৈঠক হয়েছে, 3 বার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে 3 বার বৈঠক হয়েছে, কিন্তু আমরা এখনও কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাইনি। তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে, এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত থেকে দ্রুত সময় বাস্তবায়ন করা হোক। তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আশ্বাসে আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো। এদিকে পলিটেকনিক শাটডাউনে যেন জনদুর্ভোগ না হয় সেই বিষয়টি মাথায় রেখে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। সবুজ মাহমুদ, 71, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলটির নেতা সাইফুল হক জানান, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে তারা। এছাড়া 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া ও উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের না রাখা সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে দলটি। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। 5 কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে নিয়মিত আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার ঐকমত্য কমিশনে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। টানা 4 ঘন্টা বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর রাখার পক্ষে তার দল। প্রধানমন্ত্রীর মেয়াদ থাকবে সর্বোচ্চ 2 বার। সংসদের মেয়াদ যেখানে 4 বছর, রাষ্ট্রপতিরও সেখানে মেয়াদ 4 বছর, এবং অপরাপর যে সাংবিধানিক প্রতিষ্ঠান তাদেরও নিয়োগটা হবে সেটাও 4 বছরের জন্য, যেটা এখন সাধারণভাবে 5 বছর আছে। আমাদের প্রস্তাব হচ্ছে এটাকে 1 বছর কমিয়ে এটাকে 4 বছরের মধ্যে আনা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে উল্লেখ করে জাতীয় নির্বাচনে জামানতের পরিমাণ কমানোর পক্ষে প্রস্তাব দিয়েছে দলটি। উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের জড়িত হবার বিপক্ষে তাদের অবস্থান। যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচন করা, আমরা এটার ঘোর বিরোধিতা করেছি। দেশকে আরও অস্থিতিশীল করে তোলার একটা ঝুঁকি বাড়াবে। পার্লামেন্টের যে নির্বাচনের পথটাকে অলাভজনক করাটা সেখানে দরকার, এটাকে অলাভজনক করা, এটা করে, এবং সেখানে আমরা বলেছি যে তারা কোনো উন্নয়ন কোনো কাজের সাথে পার্লামেন্ট মেম্বাররা নীতিগতভাবে যুক্ত থাকতে পারবেন না। উন্নয়নের কাজটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ।
এর আগে সকালে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান তারা। 16 বছর ধরে যে ফ্যাসিবাদী শাসন এদেশের প্রাতিষ্ঠানিক সমস্ত রকম সম্ভাবনাকেই প্রায় তিরোহিত করে দিয়েছিল, যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো লড়াই করেছে, যার সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম হিসেবে অংশীদার থেকেছে, সেই প্রক্রিয়াকে যেন আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেটাই হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। আছেন ৭১-এ চলছে সংবাদ সংযোগ। বাংলাদেশের সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় কোরিয়া। এজন্য উভয় দেশের মাঝে আলোচনা এবং সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিলেন দেশটির হাই কমিশনার পার্ক ইয়ং-সিক। মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসে কোরিয়া ডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে এই আগ্রহের কথা জানান পার্ক ইয়ং-সিক। আরও জানাচ্ছেন রুহুল আমিন। তথ্য প্রযুক্তি খাতে কোরিয়ার অগ্রযাত্রা অবিস্মরণীয়, অন্যদিকে তুলনামূলক পিছিয়ে বাংলাদেশ। এমন বাস্তবতায় মঙ্গলবার উদ্বোধন হল বেসিস কোরিয়া ডেস্ক। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জানান, বাংলাদেশের তৈরি পথ নির্দেশিকায় বিনিয়োগ করতে পারে কোরিয়া। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশ যে পথ নির্দেশিকা তৈরি করেছে, সেখানে কোরীয় বিনিয়োগকারীদের স্বাগত জানাই। আশা করছি এর মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে। কোরিয়া বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেন, উদ্বোধন করা এই ডেস্কের মাধ্যমে উভয় দেশের মাঝে প্রযুক্তির বিনিময়ের নতুন দ্বার উন্মোচন হলো। বাংলাদেশ এন্ড কোরিয়া নতুন এই ডেস্কের মাধ্যমে কোরীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবে। আশা করছি এর মাধ্যমে উদ্ভাবন, বিনিয়োগ এবং সফলতার নতুন দ্বার উন্মোচন হবে। কোরীয় হাই কমিশনার বলেন, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে তার দেশ বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশের সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী কোরিয়া। এজন্য উভয় দেশের এগিয়ে আসা প্রয়োজন। বাংলাদেশের বিনিয়োগে কোরিয়ানরা আগ্রহী, তবে এজন্য বাংলাদেশের কাস্টম সহ ব্যবসার বাধাগুলো দূর করা প্রয়োজন। এ সময় বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে কোরিয়ার সহযোগিতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। রুহুল আমিন, ৭১, ঢাকা। অতীতের মতো বর্তমান সরকারেও শিক্ষা কমিশন গঠন না করাকে জাতীয় ব্যর্থতা বলে মনে করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। এর আক্ষেপ যুব অভ্যুত্থানের মাধ্যমে আসার সরকারের কাছেও অবহেলিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। যদিও এই শিক্ষার সংস্কারে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব দিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে প্রস্তাব দিয়েছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। ৬ দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, যারা ঘোষণাও দিয়েছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার। শিক্ষার্থীদের ৬ দফা দাবির সাথে সহমর্মিতা জানিয়ে বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। ক্ষুদ্রভাবে কতিপয় ছাত্রের আন্দোলন হিসেবে দেখবেন না, আমরা দেখি বাংলাদেশের ভবিষ্যৎ উত্তরণের কারিগরদের যে আমরা কি ধরনের ভাবে অবহেলা করছি এবং এটার ব্যাপারে আমাদের যে মনোযোগের অভাব। এবং আমি বলেছি, আমি এটার ভিতরে শুধু অবহেলা দেখি না, পক্ষপাত দুষ্টতা দেখি, আমি এটার ভিতরে বৈষম্য দেখি, আমি এটার ভিতরে নীতি অবহেলা দেখি। কারিগরি শিক্ষা পথে বসে গেছে উল্লেখ করে বৈষম্য ও অবহেলিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে টেনে তুলতে শিক্ষা উপদেষ্টার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান দেবপ্রিয় ভট্টাচার্য। আজকেও এই যে আলোচনাটা করছি, এটা আপনাদের কাছে একটা অপ্রচলিত আলোচনা হবে। ব্যাংক লুট, টাকা পাচার, বিদ্যুৎ ঘাটতি, এই সমস্ত তুলনায় এই আধা প্রশিক্ষণ প্রাপ্ত নিম্ন
আয়ের পরিবারের ছেলে মেয়েগুলো কিভাবে বাংলাদেশের আধুনিক কারিগর গড়ে উঠবে এই বিষয়টি আমাদের কারোর মনে সেইভাবে কিন্তু আকর্ষণ সৃষ্টি করে না। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কারিগরি শিক্ষাকে এগিয়ে নেয়ার প্রস্তাব দেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমানও। বলেন দেশে বিদেশি বিনিয়োগ তখনই বাড়বে যখন তারা জানবে যে এদেশে কারিগরি শিক্ষায় দক্ষ জনবল আছে। বিডা আমাদের একটা বিনিয়োগ সম্মেলন করলেন এবং আমরা $250 মিলিয়ন মতো একটা আগ্রহ সেখানে আসলো। এরা যখন বিনিয়োগ করতে আসবেন প্রকৃতপক্ষে তারা নিশ্চয়ই জানতে চাইবেন যে এখানে তারা যোগ্য শ্রমিক, দক্ষ শ্রমিক, মিড লেভেল প্রফেশনাল তারা আনবে, তারা পাবেন কিনা। সো এই যে সংশ্লেষটা নিশ্চিত করতে না পারলে আমাদের সম্ভাবনাগুলি যেগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশের অনেক আছে সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না। দেশে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 482টি। এর মধ্যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার 154টি, ভোকেশনাল ইনস্টিটিউট 51টি এবং টেকনিক্যাল স্কুল ও কলেজ 336টি, যেখানে 4,20,000 শিক্ষার্থী পড়ালেখা করছে। ফলে কারিগরি শিক্ষার উন্নতি বাদে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মনে করেন মোস্তাফিজুর রহমান। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা।